ধনঞ্জয়বাবু বিছানায় বসে বাইরে তাকাচ্ছিল। হঠাৎ তার কানে এলো একটা চাপা ফিসফিস আওয়াজ, যেন কেউ গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। সে কিছুক্ষণ চুপ করে শোনার চেষ্টা করল। না, ভুল শোনেননি, সত্যিই কেউ কথা বলছে। সে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোতে দেখতে পেল গাছের নিচে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তবে সাধারণ মানুষের ছায়া নয়, এই ছায়াটা যেন কাঁপছে, দুলছে। ধনঞ্জয় বাবুর শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। মূর্তিটা ধীরে ধীরে মাথা তুলল। বড় ফাঁকা চোখ, তাতে কোনো আলো নেই, কোনো অনুভূতি নেই। মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি। বন্ধুরা, কুহেলিতে আমাদের আজকের নিবেদন দীপপালের লেখা অভিশপ্ত বটগাছ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি কাকলি এবং অন্যান্য চরিত্রে অয়ন, দীপ এবং মৌলি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন অভিশপ্ত বটগাছ। রাত তখন প্রায় 3টে। পুরো গ্রাম নিঝুম। গাছের পাতা পর্যন্ত নড়ছে না। দূরে শেয়াল ডেকে উঠলেও তার আওয়াজ যেন কেমন ঘোলাটে লাগছিল। ধনঞ্জয় বাবুর আজ কিন্তু ঘুম আসছে না। তার বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করছে, অথচ কারণটা সে নিজেও জানে না। তার বাড়ির পাশে একটা বিশাল পুরনো বটগাছ আছে। গাছটা গ্রামবাসীর কাছে অলৌকিক বলে পরিচিত। শোনা যায় প্রায় 100 বছর আগে ওই গাছের পাশে এক কুঁড়ে ঘরে গরিব চাষি তার স্ত্রীর সাথে বসবাস করত। চাষির স্ত্রী রূপে বেশ সুন্দরী ছিলেন। জমিদারের কুনজর ছিল তার উপরে। এক ঝড়ের রাতে জমিদার তার কয়েকজন লেঠেল পাঠায় চাষির স্ত্রীকে জমিদারের বাগান বাড়িতে তুলে আনার জন্য। চাষি তাদের বাধা দিতে গেলে লেঠেল তার মাথায় লাঠির বাড়ি মারে। চাষি বটবৃক্ষের নিচে পড়ে যায় এবং লেঠেলরা তার 2 পায়ে লাঠির বাড়ি মেরে পা দুটো ভেঙে দেয়। চাষির মাথা থেকে রক্ত অঝরে ঝরছিল, 2 পায়ে অসহ্য যন্ত্রণা। তবুও সে চিৎকার করে বলছিল, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ইতিমধ্যে বহু গ্রামবাসীরাও সেখানে উপস্থিত হয়েছিল, কিন্তু তারা ভয়ে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। চাষি ওখানে পড়ে থেকে চিৎকার করতে থাকে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কখনো বা গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছিল, তোমরা ওকে বাঁচাও, ওকে বাঁচাও, তোমাদের পায়ে পড়ি, কেউ ওকে বাঁচাও। ঘন্টা 2 অতিক্রম হয়েছে। সকল গ্রামবাসী একে একে নিজের বাড়ি ফিরেছে। চাষির চিৎকার ক্রমেই ক্ষীণ হতে হতে স্তব্ধ হয়েছে। নির্জন রাস্তা দিয়ে একাকী অর্ধবিবস্ত্র অবস্থায় ধীর পায়ে চাষির পাশে এসে বসল তার স্ত্রী। সে দেখল তার স্বামীর 2 চোখ বড় বড় করে চেয়ে রয়েছে, কিন্তু তার দেহ নিথর হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়েছে। মহিলা মুখে কিছু বলল না,
কেবল দু চোখ বয়ে অশ্রুধারা নেমে আসলো। কিছু বাদে সে কুঁড়ে ঘর থেকে একটা শাড়ি নিয়ে এসে বট গাছে গলায় দড়ি দেয়। তার কিছুদিন বাদেই জমিদারের মৃতদেহ ওই বটবৃক্ষের কাছেই পাওয়া যায়। এবং তারপর থেকেই রাতের অন্ধকারে কেউ বটবৃক্ষের কাছে একা গেলে সকালে তার মৃতদেহ পাওয়া যায়। গ্রামের লোকজন প্রথমে ব্যাপারটা বিশ্বাস করেনি, কিন্তু একের পর এক কয়েকজন গ্রামবাসীর মৃতদেহ যখন বটগাছের নিচে পাওয়া যায়, তখন ধীরে ধীরে সকল গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। সূর্যাস্তের পশ্চাৎ কেউ আর বটগাছের ধারে কাছে যায় না, কিন্তু ধনঞ্জয় বাবু এসব কথা বিশ্বাস করত না। আসলে উনি ছোট থেকেই শহরে থাকতেন, এখানে কখনো আসেননি, আত্মীয়ও এখানে কেউ থাকে না। ওনার এখন বেশ কিছু টাকার প্রয়োজন, তাই গ্রামের পৈতৃক ভিটা বিক্রি করতে এখানে এসেছেন। ওনার বাড়িটা বটবৃক্ষের একেবারেই কাছেই। বলাই বাহুল্য, ভূতের ভয় বর্তমানে সেখানে আর কোনো বাড়ি নেই। ধনঞ্জয়বাবু নিজেদের পুরনো বাড়িটিকে একটু পরিষ্কার করে রয়েছেন। জমি ভিটা বিক্রি করতে দিন 10 সময় লাগবে। উনি একাই থাকছিলেন সেই বাড়িতে। ওনাকে অনেকেই বলেছিল, ওখানে একা থেকো না, বিপদ হতে পারে। কিন্তু সে হেসে উড়িয়ে দিয়েছিল সব। ধনঞ্জয়বাবু বিছানায় বসে বাইরে তাকাচ্ছিল। হঠাৎ তার কানে এলো একটা চাপা ফিসফিস আওয়াজ, যেন কেউ গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। সে কিছুক্ষণ চুপ করে শোনার চেষ্টা করল। না, ভুল শোনেননি, সত্যিই কেউ কথা বলছে। সে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোতে দেখতে পেল গাছের নিচে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তবে সাধারণ মানুষের ছায়া নয়, এই ছায়াটা যেন কাঁপছে, দুলছে। ধনঞ্জয় বাবুর শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। মূর্তিটা ধীরে ধীরে মাথা তুলল। বড় ফাঁকা চোখ, তাতে কোনো আলো নেই, কোনো অনুভূতি নেই। মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি। ধনঞ্জয় বাবুর দম বন্ধ হয়ে আসছিল। সে চিৎকার করতে গিয়েও পারল না। মূর্তিটা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে এলো। ধনঞ্জয় বাবু অনুভব করলো তার শরীর শক্ত হয়ে যাচ্ছে। হাত পা নাড়াতে পারছে না, শ্বাস নিতে পারছে না। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। গাছের পাতা সজোরে দুলতে লাগলো, বাতাসের বেগ বেড়ে গেল। ধনঞ্জয় বাবু দেখলেন ছায়া মূর্তিটা জানলার একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার বড় ফাঁকা চোখগুলো গভীর শূন্যতায় ঠাসা। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। তারপর হঠাৎ করেই এক মহিলার বিকট চিৎকার। পরদিন সকালে জমি বিক্রয় সংক্রান্ত ব্যাপারে গ্রামের কয়েকজন ধনঞ্জয় বাবুর বাড়িতে আসলো এবং অনেক ডাকাডাকি করেও যখন দরজা খুলছে না দেখে শেষে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকলো।
ভিতরে ধনঞ্জয় বাবু জানলার সামনে বসে আছে, একদম নিস্তেজ। তার চোখ দুটো ফাঁকা, ফ্যাকাশে, মুখে এক বিকৃত ভয়ের ছাপ। গ্রামবাসীরা বুঝতে পেরেছিলেন যে ধনঞ্জয় বাবুর সাথে কি হয়েছে, কিন্তু পুলিশ অফিসার অজিত গ্রামবাসীদের কথা হেসে উড়িয়ে দিয়ে নিজের মতো তদন্ত শুরু করেছিলেন। ধনঞ্জয় বাবুর মৃত্যুর পর গ্রামে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলা বলি করতে লাগলো, ওই বট গাছের অতৃপ্ত আত্মারা আবার জেগে উঠেছে। কেউ আর দিনের বেলাতেও সেই বটবৃক্ষের ধারে কাছে যায় না। কিন্তু অফিসার অজিত এইসব ভূতের গল্পে বিশ্বাস একেবারেই করেন না। সেও শহরের ছেলে, পুলিশের চাকরি সূত্রে এখানে আসা। সে বিশ্বাস করে নিশ্চয়ই ওনাকে খুন করা হয়েছে, অথবা রাতের অন্ধকারে সেখানে চোরা চালান চলে, যেটা বোধহয় ধনঞ্জয়বাবু দেখে ফেলেছিলেন, তাই ওনার এই পরিণতি। অজিতবাবু তার কনস্টেবলকে বললেন, আমি রাতের অন্ধকারে নিজে গিয়ে দেখব সেখানে কি চলছে। খবরদার স্যার, ওদিকে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। কনস্টেবল আতঙ্কিত কণ্ঠে বললেন। কিন্তু অজিতবাবু নিজের সিদ্ধান্তে অটল রইল। পরদিন রাতেই সে লুকিয়ে বটগাছের কাছে যাওয়ার পরিকল্পনা করল। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ। অজিতবাবু আস্তে আস্তে বটগাছের দিকে এগিয়ে গেলেন, তার হাতে একটা টর্চ লাইট। গাছের কাছে পৌঁছে সে চারপাশে তাকালো। সবকিছু স্বাভাবিক লাগছিল। এত ভয় পাওয়ার কিছু নেই, সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো, টর্চের আলো কাঁপতে লাগলো, আর অজিতবাবু শুনতে পেল একটা ফিসফিস আওয়াজ। কোথায় যাচ্ছে? তার শির দ্বারা বেগ ঠান্ডা স্রোত বয়ে গেল। টর্চের আলো ফেলতেই দেখলো গাছের নিচে একটা ছায়া মূর্তি দুলছে। ধীরে ধীরে সেটা তার দিকে ঘুরে তাকালো, ফাঁকা চোখ, বিকৃত হাসি। হঠাৎ করেই বাতাসের গতিবেগ বেড়ে গেল, গাছের পাতা বিকট শব্দে নড়তে লাগলো, আর মাটির নিচ থেকে আসতে লাগলো চাপা গোঙানির আওয়াজ। অজিত দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। সেই ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। হঠাৎ কোথা থেকে যেন এক ঝাপটা ঠান্ডা বাতাস এসে পড়ল, আর অজিত বাবু ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। পড়তে গিয়ে সে গাছের গোড়ার মাটি একটু সরিয়ে ফেলল, আর তখনই সে দেখল কিছু একটা সাদা। ভয় সামলে সে মাটি আরো সরিয়ে দেখল একটা কঙ্কাল। হঠাৎ ফিসফিস শব্দটা আরো জোরে শোনা গেল। আমাকে কবর দিয়েছে, কিন্তু আমি মরিনি। অজিতবাবু অনুভব করলো
মাটির নিচ থেকে একটা ঠান্ডা হাত বেরিয়ে আসছে। অজিতবাবু অনুভব করলো কঙ্কালের ঠান্ডা হাত তার পা শক্ত করে ধরে ফেলেছে। সে মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শক্তি কমে আসছে। আশেপাশের বাতাস ভারী হয়ে গেছে। মাটির নিচ থেকে অসংখ্য ফিসফিস আওয়াজ ভেসে আসছে। এখান থেকে যেতে পারবি না। কিন্তু হঠাৎ করেই একটা ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। সেই প্রবল হাওয়ার চাপে কঙ্কালের হাতগুলো একটু শিথিল হলো, আর সেই সুযোগে অজিত বাবু প্রাণপণে উঠে দাঁড়ালো। গর্তের কিনারায় হাত দিয়ে নিজেকে টেনে তুললো। তার মনে হলো কিছু একটা তাকে ঠেলা দিচ্ছে, যেন চাইছে সে বেরিয়ে আসুক। অবশেষে সে গাছের নিচের ভয়ঙ্কর জায়গাটা পেছনে ফেলে ছুটতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে কখন যে সে গ্রামের সব দরজায় কড়া নাড়তে থাকে সাহায্যের জন্য। সে চিৎকার করে বলল, দরজা খোলো, দরজা খোলো, আমায় আমায় বাঁচাও। কিন্তু কেউ দরজা খুললো না। অজিত বাবু দৌড়ে দৌড়ে থানায় এসে পৌঁছালো। সেই কনস্টেবলের কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি তুমি ঠিক বলেছ, ওখানে অলৌকিক কিছু আছে। কনস্টেবল তাকে দেখেও যেন দেখে না। অজিত বাবু চিৎকার করে বলল, কি হলো? তুমি কি কালা হয়ে গেছো? আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? তারপর যেটা ঘটলো সেটা দেখে অজিত বাবুর পা থেকে যেন মাটি সরে গেল। হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। উনি দেখলেন কনস্টেবল ওর দেহের ভিতর দিয়ে চলে গেল অন্যজনের সাথে কথা বলতে, এবং সাথে সাথেই অজিত বাবুর চোখ সামনের আয়নার দিকে পড়ল, যেখানে তাকে দেখা যাচ্ছে না। অজিত বাবু স্তব্ধ হয়ে গেলেন। তিনি দৌড়ে ফিরে গেলেন সেই অভিশপ্ত বটগাছের কাছে। রাতের অন্ধকারে তিনি যা দেখলেন তাতে তার ভেতরটা হিম হয়ে গেল। তিনি দেখলেন বটবৃক্ষের কাছে পড়ে রয়েছে তার নিজের নিথর দেহ। তার ফাঁকা চোখ দুটো চাঁদের দিকে তাকিয়ে আছে, মুখে ভয় আর যন্ত্রণার ছাপ। বটগাছের পাতাগুলো বিকট শব্দে কাঁপতে লাগলো, আর বাতাসে ভেসে এলো সেই চেনা ফিসফিস আওয়াজ। তুই এখন আমাদের দলে। আর অন্ধকারে চিরে ছড়িয়ে পড়ল কিছু নরকীয় হাসি। শুনছিলেন অভিশপ্ত বটগাছ। আমাদের উপস্থাপনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।